এবার আমরা তড়িৎ প্রাবল্য থেকে একটা সুন্দর প্রবলেম সমাধান করব। দেখো, আমরা কি জানি, প্লাস চার্জ থেকে বড় রেখাগুলো বের হয় আর মাইনাস চার্জে এসে শেষ হয়, তাই না? তো তেমনই আমি উপরে আর নিচে দুইটা প্যারালাল প্লেট রাখছি, যেখানে একটাতে আছে সব ধনাত্মক চার্জ আর একটাতে আছে সব ঋণাত্মক চার্জ। আচ্ছা, এবার কি বলছে, একটা পার্টিকেল যেটাকে আমি 50 মিটার পার সেকেন্ড বেগে এই যে তড়িৎ ক্ষেত্র তার মধ্যে নিক্ষেপ করতেছি, ঠিক আছে? যেটা উচ্চতা হচ্ছে নিচের প্লেট থেকে কতটুকু, 5 মিটার। বলছে 1 × 10⁻⁷ ভোল্ট পার মিটার মানে সুষম তড়িৎ ক্ষেত্রে 50 মিটার পার সেকেন্ড বেগে 5 মিটার উচ্চতা থেকে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত, মানে নিক্ষেপণের সময় এটা একদম প্যারালালভাবে নিক্ষেপ করা হয়েছিল। ওকে, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত আলফা কণিকা নিক্ষেপণ বিন্দু হতে কত দূরে গিয়ে পড়বে? আচ্ছা, বুঝো তো, চমৎকার প্রবলেম এটা। এইটা কি আলফা কণিকা। আচ্ছা, আলফা কণিকার ভর কত সেটা কি আমরা জানি? জানি। আলফা কণিকার চার্জ কত সেটা কি আমরা জানি? জানি। আচ্ছা, ও যদি ভেতরে ঢুকে তাহলে কি হবে চিন্তা করো তো। ও যদি ভেতরে ঢুকে তাহলে কি হবে? আলফা কণিকা কেমন চার্জ যুক্ত বলো তো? আলফা কণিকা কি আসলে হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? অথবা কি বলা যায়, দ্বি ধনাত্মক হিলিয়াম পরমাণু আলফা কণা। আলফা কণাটা আসলে এইটা না, যে হিলিয়াম প্লাস প্লাস, তাই তো? তার মানে ও কি আসলে ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে ধনাত্মক চার্জ যুক্ত একটা পার্টিকেল যদি এখানে যায়, এই প্লেটটা কি করবে, বিকর্ষণ করবে, আর এই প্লেটটা কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে? তার যেহেতু ইনিশিয়ালি একটা বেগ আছে, সে তার বেগের কারণে সামনের দিকে যাইতে চাইবে, সামনের দিকে যাইতে চাইবে। কিন্তু এই যে জোনটা, এই জোনটা তাকে কি করবে, তাকে নিচের দিকে ঠেলে দিবে। কারণ কি, নেগেটিভটা আকর্ষণ করবে, পজিটিভটা বিকর্ষণ করবে। তাহলে দেখো, এই দিক বরাবর কিন্তু তার উপরে একটা ত্বরণ ক্রিয়াশীল থাকবে, সেই সাথে গ্রাভিটি থাকবে এমজি। দুইটার কারণে তার ইনিশিয়ালি বেগ এই দিকে, তার মানে তার যাওয়ার প্রবণতা এই দিকে, এদিক বরাবর কোনো ত্বরণ কিন্তু নাই, কিন্তু তাকে ঠেলা হচ্ছে এই দিকে, তাকে এই দিক থেকে টানা হচ্ছে। তো কি হবে, বারবার সে আসলে একটু একটু করে নিচে নেমে যাবে। তাহলে এর ডিরেকশনটা পুরোটা কেমন হবে বলতে পারো? এর গতিপথটা কেমন হবে? এর গতিপথটা আসলে হবে এই রকম, তাই না? এক সময় গিয়ে সে কিন্তু নিচে পড়ে যাবে। কারণ বুঝো, এই দিক বরাবর তো কোনো ত্বরণ নাই, পুরো ত্বরণটা এই দিক বরাবর, তাই না, নিচের দিকে। তাহলে কি হবে, একটু করে আগে যাচ্ছে ত্বরণ লাগতেছে, আগে যাচ্ছে ত্বরণ লাগতেছে, ত্বরণের কারণে একটু নিচে হেলে যাচ্ছে, একটু হেলে যাচ্ছে, একটু হেলে যাচ্ছে, একটু হেলে যাচ্ছে। এভাবে আসলে সে কি পুরোটা একটা কি করবে বলতে পারবা তোমরা? প্রাসের গতিপথ অনুসরণ করবে। প্রাসের গতিপথ, তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে এটা এইরকম। তুমি তাকে নিক্ষেপ করছে এই বরাবর, ওকে, বাট সে আসলে কি করবে, যেহেতু ত্বরণ নিচের দিকে, সেহেতু সে আসলে এখান থেকে এরকম ভাবে গিয়ে নিচে পড়ে যাবে। ওকে, দেখো এবার তার ত্বরণগুলোকে আমরা আগে, মানে তার উপর নিচের দিকে কি কি বল আছে সেই বলগুলোকে আগে একটু দেখানোর চেষ্টা করি। নিচের দিকে কে থাকবে বলো তো? নিচের দিকে কে থাকবে? এফ ইকুয়াল টু কিউ ই, এটা থাকবে। কারণ দেখো, ই ইকুয়াল টু এফ বাই কিউ, তাহলে এফ ইকুয়াল টু কি, ই কিউ। আরেকটা বল থাকবে নিচের দিকে, তার ওজন, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আলফা কণার উপর নিচের দিকে মোট বল, মোট বল বলতেছে এটাকে এফ ওয়াই, যেহেতু নিচের দিকে, তাই না, যেহেতু ওয়াই এক্সিস বরাবর। অথবা এইভাবে চিন্তা করতে পারো, যেহেতু তার এক্স এক্সিস বরাবর কোনো বল কিন্তু নাই, তাই না, এক্স এক্সিস বরাবর তাকে কেউ কেউ ওই দিক থেকে টানতেছে বা এইদিকে টানতেছে, নো, তাহলে আমরা এইটাকে আসলে পুরোটাকেই এফ বলেই চালাই দিতে পারি, তাই না? এফ ইকুয়াল টু হচ্ছে কিউই প্লাস এমজি,
এবার আসো কিউ কত, তার চার্জটা কত হবে বলো তো, কিউ আলফা। বললাম তো দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে, তাই দুইটা ইলেকট্রন ত্যাগ করলে তার চার্জ কত হবে, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তার মানে কত 3.2 ইন্টু 10⁻6 সরি 3.2 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে আসো এখানে বসাই দিই 3.2 10⁻19 ইন্টু ই এর মান কত দেওয়া আছে 10⁻7 প্লাস এমজি আছে। আচ্ছা আলফা কণার ভর কত বলতে পারবা? আচ্ছা বাবা বলো তো আলফা কণা মানে কি, হিলিয়াম নিউক্লিয়াস। আরে হিলিয়ামের ভর কত 4, 4 না? তাহলে হিলিয়ামের ভর যদি 4 হয় 4 এএমইউ, তাই না? আর এএমইউ থেকে কিভাবে কেজিতে যাওয়া যায় বলতে পারবা? এএমইউ থেকে কেজিতে কেমনে যায়, দাঁড়াও এটা হচ্ছে 4 ইন্টু কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, তাই না? তাই এটা হচ্ছে 1.66 10⁻27 কেজি। এবার মানটা বসায় দাও, কত আসতেছে 4 ইন্টু 1.66 6.64 10⁻27, জি এর মান কত 9.8। তাহলে ইন টোটাল এটা কত আসতেছে, এটা আসলে যদিও খুব একটা বড় ভূমিকা রাখবে না, তারপরেও আমরা আসলে মনের শান্তির জন্য এটা নিয়ে নিলাম। ওকে, এখন এটা না নিয়েও একটা কাজ করা যেত। কি কাজ? এখন দেখো এটা এইভাবে বের হয়ে আসছে না, থাকবো এটা আমরা লিখে রাখি এইটুকু 3.2 ইন্টু 10⁻19 ইন্টু 10⁻⁻7, তাই না? কত আসতেছে 3.2 ইন্টু 10⁻26 এমজি রেখে দিলাম। এইবার নিচের দিকে মোট ত্বরণটা কত, এ নেট ইকুয়াল টু হবে এফ বাই এম, তাই না? এখন এফ কত, এইটুকুই 3.2 ইন্টু 10⁻26 প্লাস এমজি ডিভাইডেড বাই এম। এখন দেখো এইটাকে এম দিয়ে ভাগ করে দাও, তার এমটা পাইছো ওইটা দিয়ে ভাগ করে দাও, আর এইটাকে এম দিয়ে ভাগ করলে শুধু জি বের হয়ে আসবে। তাহলে এইটাকে বুঝো 3.2 ইন্টু 10⁻26 ডিভাইডেড বাই আসছে 6.64 ইন্টু 10⁻27 প্লাস জি। বুঝতে পারছো এখান থেকে? তাহলে এইটাকে ভাগ করে দিলাম 6.64 ইন্টু 10⁻⁻27 দিয়ে, এটা আসলো 4.81। আরেকবার দেখি 3.2 ইন্টু 10⁻⁻26 ডিভাইডেড বাই 6.64 ইন্টু 10⁻⁻27, হ্যাঁ এটা আসলো 4.82 প্লাস হচ্ছে 9.8। তাহলে 4.82 প্লাস 9.8 এটা আসলো 14.62 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এইটা হচ্ছে তার নিচের দিকের ত্বরণটা। তাহলে এইবার হ্রাসের গতিপথ অনুযায়ী কি বলা যাবে বলো তো, তার নিচের দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এইচ, তাই না? ওয়াই অ্যাক্সিস বরাবর সরণটা কত, এইখান থেকে এইখানে, তাহলে সেটুকু কত এইচ না? তাহলে এইচ যদি হয় তাহলে এইচ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এ মানে কি, তার নেট ত্বরণটা,
আগে লিখতা শুধু হাফ জিটি স্কোয়ার, এবার শুধু তো জি নাই, তার সাথে কি এইটাও আছে, পুরোটা মিলে তাকে নিচের দিকে টানতেছে, তাহলে হাফ এন এট ইন্টু টি স্কোয়ার। তাহলে এইখান থেকে টি ইকুয়াল টু কি বলা যায়, 2h ডিভাইডেড বাই এন এট রুট ওভার, তাহলে 2 ইন্টু এটা কত 5, তাই না? তাহলে 2 ইন্টু 5, যেহেতু এটা ছিল 5 মিটার, এই যে 5 মিটার ডিভাইডেড বাই হচ্ছে এই যে 14.62, তাহলে এটা কত, রুট ওভার 10 ডিভাইডেড বাই 14.62, 0.827 সেকেন্ড। ওকে, এইবার আরেকটা কাজ করো, এতটুক সময় যাবো সে নিচে পড়তে পারবে, তাই না? আচ্ছা, অতটুক সময় যদি নিচে পড়তে পারে তার মানে অতটুক সময় বরাবরই সে সামনে যাবে, তাই আমরা এস এক্স ইকুয়াল টু কি বলতে পারি, ভি এক্স ইন্টু টি। তাহলে ভি এক্সটা কত ছিল, তার কত 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তাহলে 50 ইন্টু হচ্ছে 0.827, তাহলে এটা কত আসলো, 41.352 মিটার। এইখানে আরেকটা পোর্শন ছিল, বলছে নিক্ষেপণ বিন্দু হতে কত দূরে গিয়ে পড়বে। তাহলে নিক্ষেপণ বিন্দু হতে দূরত্বটা কি, এইটা না? তার মানে আমি এইচ বের করছি অলরেডি, 5 জানি আমি এইচ, আর এইটুকু কত ছিল এস এক্স, তার মানে এই দূরত্বটা কত, এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, তাই না? তাই আমরা এখানে বলবো নিক্ষেপণ বিন্দু হতে দূরত্ব দূরত্ব কি বলবো, এটাকে এ বলে দিলাম নাকি, এ না বলে কিছুই দরকার নেই, ডি, ডি ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এস এস স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে কত আসবে বলো, এইচ মানে 5 স্কোয়ার প্লাস 41.352 স্কোয়ার, দশমিক 352 স্কোয়ার। তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে 41.6532 স্কোয়ার, মানে রুট করে দিলে তো আর 65 আসবে না, 41.6532 মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার?